মনে হচ্ছে বিয়ে করে আমি শ্বশুর বাড়িতে নেই, আমি জেলখানায় পড়ে আছি। মা বাবা যে কি দেখে এখানে বিয়ে দিয়েছিল আমাকে কে জানে। বাপের বাড়িতে যখন ছিলাম তখন প্রত্যেক দিন মাংস ভাত দিয়ে খাবার খেতাম। ভালো শাক পোশাক তো দূরের কথা, ওই মাংস ভাতটাও তো ঠিক মতো কপালে জুটছে না আমার। এই সংসারটা আমার একদম ভালো লাগছে না। একঘেয়ে জীবন আমি কাটাতে চাই না। আমি চাই আমার অনেক অনেক গয়না থাকুক, ভালো ভালো শাড়ি থাকুক। এরকম জীবন আমার হবে কোনোদিন কল্পনাই করিনি। গিন্নি, সকাল সকাল এভাবে মনমরা হয়ে বসে আছো কেন এখানে? কি হয়েছে তোমার বলো তো? আমাকে আজকে একটু দূরবর্তী গ্রামে যেতে হবে, একটা নতুন কাজ পেয়েছি। তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দাও না গিন্নি। কি হলো গিন্নি, আমার সঙ্গে তুমি কথা বলছো না কেন? এই সংসারে কি আমি একা আছি? ঘরে কি আর কোনো মানুষ নেই? তোমার মাও তো ঘরে আছে, তাকে গিয়ে বলো না যে তোমায় খেতে দিতে। আমি পারবো না। আমি এখানে দাসী হয়ে আসিনি যে সবার মন রক্ষা করে চলতে হবে আমায়। আমি আমার মতো করে চলবো, যেভাবে ইচ্ছে সেভাবে। গিন্নি, এই কথাটা তো একটু ভালো মতো বলতে পারতে। এভাবে বলার কি খুব প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না ছাই, ওসব আমি বলতে পারবো না। কিন্তু এটা বলতে পারবো, তোমার সংসার করতে করতে আমি হাঁপিয়ে গেছি। আমি আর এই সংসারে থাকতে চাই না। আমাকে বাপের বাড়ি গিয়ে দিয়ে এসো, না হলে আমি চলে যাব। এরকম করে বলো না গিন্নি, আমি তোমাকে সত্যি খুবই ভালোবাসি। আর তুমি বলেছিলে না তোমার জন্য শাড়ি নিয়ে আসতে দুটো ভালো দেখে। আজ কাজ থেকে ফেরার পথে তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসবো, কেমন? জানোই তো গিন্নি, সবকিছুই আমার পরিশ্রমের উপর নির্ভর করে। তুমি যে কিরকম শাড়ি আমার জন্য আনবে সেটা তো আমি বুঝতেই পারি। 2 টাকার শাড়ি আমার গায়ে পোষায় না, বুঝেছো? যাও এখন এখান থেকে। আমি একা একা এখানে বসে থাকবো, আমার সঙ্গে কেউ কথা বলবে না। খোকা, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমার কথাগুলি তোকে আজ শুনতেই হবে। হ্যাঁ মা, বলো কি কথা? বলছিলাম যে বাবা, কত শখ করে তোকে বিয়েটা করিয়েছিলাম। ভেবেছিলাম বৌমাটাকে নিজের মেয়ের মতো করে রাখবো, কিন্তু বৌমা তো ঠিক মতো আমার সঙ্গে কথাই বলতে চায় না। সারাটা দিন অন্য মনস্ক হয়ে থাকে। এ নিয়ে গ্রামের লোকজনেরা কত যে হাসাহাসি করছে আমাদেরকে নিয়ে, তোকে কি বলবো বাবা। আসলেই আমার কপালটা যে এত খারাপ হবে আমি কল্পনাও করিনি। মা, আমিও বুঝতে পারছি না প্রিয়া যে কেন এরকম করে আমাদের সঙ্গে, কে জানে। হ্যাঁ মা, মানছি যে সে বড়লোক ঘরের মেয়ে, কিন্তু সে তো সবকিছু দেখে শুনে বিয়ে করেছে আমাকে। প্রথম প্রথম আমার সঙ্গে খুবই ভালোবাসা দেখাতো, আর এখন দিন দিন পরিবর্তনই শুধু হচ্ছে। মা, তুমি চিন্তা করো না, প্রিয়া আসলে বড়লোক ঘরের মেয়ে তো, তাই ওর চাহিদাটা একটু বেশি। আমি খুব তাড়াতাড়ি সবকিছু সমাধান করে ফেলবো, তুমি এসব নিয়ে একদম ভেবো না তো। আমি তো ভাবি না রে বাবা, কিন্তু বৌমা যে সব সময় এরকম করে, এগুলো দেখতে আমার একদম ভালো লাগে না। সংসারে অশান্তি থাকলে কি কোনো কিছু মুখে রুচে বল তুই? বৌমাটা যে কোন দিন বুঝবে কে জানে। বাবা বাবা বাবা, মা ছেলে মিলে খুব তো আমার নামে গীবত করছো, তাই না? শোনো, এই প্রিয়ার কোনো দিন কিছু যায় আসবে না তোমাদের ওইসব কথায়। তোমরা কাজ করো, আমার নামে হিংসে না রটিয়ে নিজেরা কিছু করে দেখাও তো। এরকম একটা ফালতু পরিবার আমি জীবনেও দেখিনি। বৌমা, তুমি ভুল বুঝছো মা, তোমার নামে আমি কিছুই বলছি না গো। আর আমার ছেলেটাও তোমার নামে কিছুই বলেনি রে মা। আমরা শুধু এটাই বলছিলাম যে বৌমার সব সময় মনটা খারাপ থাকে, এগুলো দেখতে আমাদের একদম ভালো লাগে না। আপনার বয়স হয়েছে মা, এত মিথ্যে কথা বানিয়ে কি করে বলতে পারেন আপনি? 2 দিন পর যখন মরে যাবেন, জমের দুয়ারে গিয়ে মিথ্যে কথাগুলো বলবেন, কেমন? আমি স্পষ্ট শুনতে পেয়েছি আপনারা আমার নামে গীবত করছিলেন। আমার ভাবতেই লজ্জা লাগে, এরকম ভালো মুখোশের আড়ালে এরকম একটা খারাপ রূপ আপনাদের। প্রিয়া, তুমি একটু বেশি বলে ফেলছো না? নিজেকে কি মনে করো তুমি? সব সময় শুধু আমাদেরকে ছোট করে কথা বলো। তুমি কি ভুলে যাচ্ছ যে ইনি তোমার শাশুড়ি মা? সবকিছুর একটা সীমা থাকা প্রয়োজন, কিন্তু সেই সীমাটা তুমি ছাড়িয়ে যাচ্ছ। তুমি আগে বড়লোক বাড়ির মেয়ে ছিলে, কিন্তু তুমি আমার বউ এখন। তোমাদের
তোমাদের সবার এতদিন মুখোশ পড়া ছিল, আজ আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। তুমি তোমার মায়ের সামনে আমার সাথে একরকম আচরণ করো, আর মায়ের আড়ালে আরেক রকম আচরণ করো। তোমার এই ফন্দি লন্দি আমি বুঝতে পেরেছি। তাহলে শুনে রাখো, তুমি তোমার এই কথাগুলোর জবাব আমি খুব তাড়াতাড়ি তোমায় দেব। বৌমা, আমার ছেলেটার কথায় কিছু মনে করো না মা। ও একটু রাগী স্বভাবের ছোট কাল থেকেই। তোমাকে কি থেকে কি বলে ফেলেছি, তার জন্য তুমি কষ্ট নিও না মা। তুমি চুপ করো বুড়ি, ছেলের কথা আর ওকালতি করতে হবে না। আমি সময়ই কথা বলবো। এখন আমি শুধু ছোট লোকের মতো কথা বলি, মুখের কথাগুলো নষ্ট করব না। প্রিয়া, তুমি এখনো আমার সঙ্গে রাগ করে আছো? আমার সঙ্গে কথা বলো দয়া করে। আমি তো বলেছি সকালের ঘটনাটার জন্য আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করবে না প্রিয়া, বলো? এত ক্ষমা চাইতে হবে না আমার কাছে, শুধু সকালটা হতে দাও, তারপর দেখবে এই প্রিয়া কি জিনিস। এরকম গরিব পরিবার আর ছোটলোক পরিবারে আমার থাকার কোনো ইচ্ছেই নেই। আমার বাবার অঢেল সম্পত্তি রয়েছে, সেখানে আমি সারা জীবন পড়ে থাকলেও আমার কিছু চাই আসবে না। কিন্তু প্রিয়া, আমার তো যায় আসবে, কারণ তুমি আমার বউ, আর আমি তোমাকে বড্ড ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। দয়া করে এরকম কথা বলো না, রাগটা একটু কমাও না। সংসারে তো কত ধরনের ঝামেলাই হয়। আর তোমাকে বলেছিলাম না তোমার জন্য শাড়ি আনবো কিনে, এনেছি, দয়া করে দেখবে চলো। আমি এখন থেকে আরো পরিশ্রম করা শুরু করেছি, যেন তোমার প্রত্যেকটা ইচ্ছে আমি পূরণ করতে পারি। শোনো, তোমার ওই 2 টাকার শাড়ি আমি আগেই দেখে নিয়েছি, নতুন করে আর দেখাতে হবে না। তোমার ওই আনা শাড়িতে না আমার বাবার বাড়িতে আমি পাও মুছিনি, তাই ওরকম 2 টাকা দিয়ে শাড়ি এনে আমার মন জয় তুমি কোনো দিন করতে পারবে না। যেদিন আমাকে শত শত ভরি গয়না এনে দিতে পারবে আর দামি দামি শাড়ি এনে দিতে পারবে, সেদিন আমার সঙ্গে এসে কথা বলো, কেমন? গিন্নি, তুমি এটা কি বলছো বলো তো? আমাদের এই অভাবের সংসারে এত টাকা কোথা থেকে আনবো বলো? কিন্তু তুমি চিন্তা করো না গিন্নি, একটু ধৈর্য ধরে থাকো, খুব তাড়াতাড়ি তোমার সকল ইচ্ছা আমি পূরণ করব। শোনো, এই বয়সে যে ইচ্ছেগুলো আমার আছে সেগুলো যদি এখনই পূরণ করতে না পারি, তাহলে আমার 5-6 বছর পর যখন বয়স হয়ে যাবে তখন পূরণ করার কোনো ইচ্ছেই নেই। সবকিছুর একটা সীমা আর বয়স থাকে, বুঝেছো? আর তোমার সঙ্গে আমি এত কথা বলছি কেন? আমার তো তোমার সঙ্গে এত কথা বলার দরকার নেই। তুমি একটু দয়া করে মাথাটা ঠান্ডা করো গিন্নি, আমার যে কিছুই ভালো লাগছে না। তোমার ভালো লাগছে না দেখে আমি কি করব? আমি কি তোমার সঙ্গে মরে যাব নাকি? আমি আমার জীবনটাকে আমার নিজের ইচ্ছে মতো সাজাবো, বুঝেছো? তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকবো। বৌমা, বৌমা, এইসব কি মা? তুমি ব্যাগ গুছিয়েছো কেন বৌমা? তুমি কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি বলো আমায়। কাউকে কিছু না বলে না কয়ে কোথায় চলে যাচ্ছ তুমি বৌমা? তা শাশুড়ি মা, সবকিছু আপনাকে বলেই যেতে হবে আমি কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি? আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমার নিজের মাই আমাকে প্রশ্ন করার সাহস পায়নি। আপনি কোথা থেকে প্রশ্ন করা শুরু করেছেন শুনি? আমি বাপের বাড়ি যাচ্ছি, আর এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি, আর কোনো দিন এই বাড়িতে আমি ফিরবো না। কি বলছো তুমি বৌমা? দয়া করে এরকম করো না বৌমা। তুমি ঘরে যাও, ঘরে গিয়ে ব্যাগটা রেখে মাথাটা ঠান্ডা করো বৌমা। এই বাড়িতে ভালো ভালো খাবার খেতে পারি না, ভালো পোশাক পরতে পারি না, এই বাড়িতে থেকে আমার জীবনটাকে নষ্ট করতে চাই না আমি। আপনার ছেলে কাজে গেছে শহরের দিকে, আপনার ছেলে ফিরলে বলে দেবেন আমি আর কোনো দিন ফিরবো না। আমার আশা যেন সারা জীবনের মতো ছেড়ে দেয়। কিন্তু বৌমা, আমার ছেলেটা তো তোমাকে বড্ড ভালোবাসে, সে তো তোমাকে ছাড়া বাঁচবে না মা। এভাবে যেও না আমার ছেলেটাকে অসহায় করে। আমি চলে যাবার পর আপনার ছেলেকে আরেকটা বিয়ে করিয়ে দেবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসি। আর এই সংসারে আমি থুতু ফেলে যাচ্ছি, আর জীবনে যেন এখানে না আসতে হয় আমার। তুই এটা কি করলি প্রিয়া? তুই শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছিস মানে? তুই কিভাবে নিজের বিয়েকে অস্বীকার করে এভাবে বাড়িতে চলে এলি বা বল? তোমরা আমাকে সৎ ছেলের কাছে বিয়ে দিয়েছিলে তাই না? কিন্তু ওই ছেলের তো কিছুই নেই, টাকা পয়সা কিছুই নেই, আমি যা চাই তাই তো দিতে পারে না। তাই ওই সংসারের কপালে লাথি মেরে আমি চলে এসেছি সারা জীবনের জন্য। আর শোনো মা, আমি আরেকটা বিয়ে করব,
আমি এখন ধনী পরিবারের ছেলে দেখে বিয়ে করতে চাই। মা রে, টাকা পয়সাই কি সব? মনের সুখ বলেও তো একটা কথা আছে। তাই আমি তোর সুখের জন্যই ওখানে বিয়ে দিয়েছিলাম। দিদি, তুমি এটা বড্ড বড় ভুল করেছো। জামাইবাবু এত ভালো লোক ছিল যে বিয়ের সময় তাকে যৌতুক দিতে চেয়েছিল 2 লাখ টাকা, কিন্তু একটা টাকাও জামাইবাবু নেয়নি। তুমি যদি ওর সাথে থাকতে তাহলে অনেক সুখী হতে জীবনে। টাকা পয়সা একদিন না একদিন হবেই, কিন্তু ভালো মানুষই, ভালো ব্যবহার, এগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না দিদি। তা তোর যখন এত মায়া হচ্ছে তাহলে তুইও জানা, একটা ভিখারি ধরে বিয়ে করে ফেল, দেখ গিয়ে তখন কত মজা। শোনো মা, যে থুতু আমি ফেলে দিয়েছি ওই থুতু আমি মাটি থেকে আর তুলতে চাই না। তোমাদেরকে যেটা বলেছি সেটাই তোমরা করবে, এটাই আমার শেষ কথা। একটা কোটিপতি ঘরের ছেলেকে দেখে আমাকে বিয়ে দেবে। ঠিক আছে প্রিয়া, তুই যেটা বলছিস আমি সেটা করার চেষ্টা করব। তবে একবার যদি তোর ভুল হয় কোনোখানে, তাহলে জীবনেও এটা তুই শোধরাতে পারবি না। এটা তোকে আমি বারবার বলে দিচ্ছি। টাকা পয়সাতে আসল সুখ নয় বলে তোকে আমি ওখানে বিয়ে দিয়েছিলাম, যেন তুই ভালো থাকতে পারিস। বুঝবে দিদি, বুঝবে। তুমি ওই রকম ছেলে 7 জন্মেও পাবে না। জামাই বাবুর মতো একটা ভদ্র ছেলে এই পাড়াগাঁয়ে কেন, 7-8টা গ্রাম পেরিয়েও তুমি খুঁজে পাবে না। যাই হোক, তোমার মনে শান্তি হচ্ছে বড় কথা। তোর আমাকে এত জ্ঞান দিতে হবে না। ছোট আছিস, ছোটর মতোই থাক। আর ধর, আমার ব্যাগটা নিয়ে ঘরের ভিতরে যা, আর আমার এই ছেঁড়া ফাড়া কাপড়গুলো পাল্টানোর ব্যবস্থা কর। আমার ঘরে যে কাপড়গুলো আছে ওগুলো বের কর, ওগুলো এখন থেকে পরবো। দিয়া, প্রিয়া কোথায়? তাড়াতাড়ি বলো না বোন, প্রিয়া কেন এখনো বাড়ি যাচ্ছে না? তাকে নিতে এসেছি আমি। বলো না বোন, ওকে আমার সঙ্গে একটু দেখা করতে বলো। আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না। জামাই বাবু, ক্ষমা করবেন, আসলে দিদি আপনার সঙ্গে দেখা করতে চায় না। সে নিজেকে গুটিয়ে নিয়েছে, বলেছে আপনার সঙ্গে যদি দেখা করতে দিই তাহলে ও নাকি মরে যাবে। আমরা কিছুই বুঝতে পারছি না জামাই বাবু, দিদি যে কেন এত পাষাণ হলো, তার লোভে চোখ মুখ ছলছল করছে। ওকে বলো না বোন, আমি ওর জন্য গয়না গড়িয়ে এনেছি, ভালো ভালো শাড়ি কিনে এনেছি, আমার সঙ্গে একটু দেখা করতে, আমার সঙ্গে আমার বাড়িতে ফিরে যেতে। তাকে ছাড়া যে সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে। যাই করেন না কেন জামাই বাবু, আর কোনো লাভ হবে না। দিদি তো আপনার কথা শুনতেই পারেন না। আপনার সব থেকে এটাই ভালো হয়, দিদিকে ভুলে গিয়ে আর একটা নতুন করে বিয়ে করে সংসার করুন। কারণ দিদি কোনোদিনই আর আপনাদের বাড়িতে যাবে না, দিদি এটা বলে দিয়েছে আমাদেরকে। হায় রে বিধাতা, এখন আমি কি করব? তাকে ছাড়া আমি বাঁচবো কি করে? আমি কি করব, আমি কি করব? ঠিক আছে, তোমরা তাহলে ভালো থেকো। প্রিয়া, তুই বলেছিলিস না তোর জন্য যেন একটা ধনী পরিবারের ছেলেকে বিয়ের জন্য দেখি? আমরা ওরকম একটা পাত্র খুঁজে পেয়েছি। তুই যদি রাজি থাকিস তাহলে বিয়ের কথা বলতে পারি। আরে বাস, তাই নাকি মা? তাহলে তো খুবই ভালো হলো। আমার মনের আশা এক এক করে সব পূরণ করব এখন। আগে তো কিছুই করতে পারিনি। তোমরা ওরকম একটা ভিখারির কাছে বিয়ে দিয়েছিলে, এখন দেখবে যে তোমাদের প্রিয়া কতটা সুখী থাকে। শোনো মা, তোমরা তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আমার ভাবতেই অবাক লাগে যে তুই আমার মেয়ে। আমার মেয়েগুলো তো এরকম হবার কথা ছিল না। এত লোভ, এত লোভী মন। যাই হোক, তবে আমরা এটা বিশ্বাস করি, যার মন যেখানে টানে সেখানে তাকে যেতে দেওয়া উচিত। আমার ওই ভিখারি পুরনো শাশুড়িটার মতো তুমি এখনো নীতিবাক্য ছুটছো? এসব নীতিবাক্য ছুড়ে কোনো লাভ নেই মা। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করো। যেখানে টাকা পয়সা ধন দৌলত আছে সেখানে পরিস্থিতি যেমনই হোক না কেন আমি মানিয়ে নিতে পারবো, বুঝেছো? ঠিক আছে, তাহলে কথাবার্তা বলে আগামী সপ্তাহে তোর বিয়েটা করানোর ব্যবস্থা করছি। ঠিক আছে মা, ঠিক আছে। আর কত, আর কত রে বাবা, বৌমার জন্য অপেক্ষা করে তিলে তিলে মরবি তুই। বৌমার দিন দেখে নিয়েছে, তোর কথা ওর আর মনে নেই রে।
আমি সারা জীবন ওর অপেক্ষায় থাকবো মা। প্রিয়াকে আমি কোনোদিন ভুলতে পারবো না। মানুষকে একবারই ভালোবাসা যায়, আমি শুধু প্রিয়াকেই ভালোবেসেছিলাম। তুমি আমার জন্য চিন্তা করে নিজেকে অসুস্থ করো না মা। শোন বাবা, ওই প্রিয়া বৌমাকে বলতে গেলে তোকে আর একটা বিয়ে করতে হবে। আমি তোর জন্য আর একটা পাত্রী রেখেছি রে। পাত্রী অনেক সুন্দরী আর অনেক নম্রভদ্র। গরিব ঘরের মেয়ে, অনেক ভালো ব্যবহার করবি তোর সাথে, ওর মতো হবে না। আমাকে স্বর্গের অপসরা এনে দিলেও কোনো কাজ হবে না মা। আমি শুধু প্রিয়াকেই ভালোবাসি। তুমি কোনোদিন আমাকে বিয়ের কথা বলবে না মা। যদি বলো তাহলে আমি বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। বুঝতে পেরেছি বাবা, তাহলে আমাদের জায়গাটাই পরিবর্তন করতে হবে। যতদিন তুই এখানে আছিস ততদিন তুই ওর কথা বলতে পারবি না, তাই তোকে অন্য জায়গায় নিয়ে যাবার আমি ব্যবস্থা করছি। তোমার যা ইচ্ছে হয় তাই তুমি করো মা, কিন্তু প্রিয়াকে ভোলার কথা আমার কোনোদিন বলবে না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মা। ওকে আমি খুব ভালোবাসি। আমার জীবনটা এরকম কেন হলো মা? এরকম কেন হলো? কত স্বপ্ন দেখেছিলাম আমার জীবনটাকে নিয়ে, সব কিছু শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। অবশেষে অবশেষে আমি আমার স্বপ্নের রাজ্যে চলে এসেছি। আমার জীবনটা সার্থক হয়ে গেছে। এখন আমি সারা জীবন যেটা চাইতাম সেটাই আমার হয়েছে। আমি এরকম একটা পরিবারে, এরকম একটা বাড়িতে থাকার সব সময় চিন্তা করতাম। এরকম সাজ পোশাক পরে আমি বাড়িতে শুধু ঘুরে বেড়াবো, এই আশাই আমি করতাম। আমার স্বপ্ন আজ সত্যি হলো। কত কুৎসিত আর ময়লা দুর্গন্ধযুক্ত একটা বাড়িতে আমার প্রথমে বিয়ে হয়েছিল। ভাবতে আমার কেমন যেন গাটা গিনগিন করছে। আমার গায়ে কত গয়না, কত সোনা দানা, কত কিছু। এসব তো আমার স্বপ্ন ছিল সারা জীবনের। এত লাফালাফি করার কি আছে এখানে? তোমার কি মনে হয় তোমাকে বিয়ে করে এনেছি বলে তুমি পার পেয়ে যাবে? আজ থেকে সংসারে সব কিছু একাই তুমি করবে। 2-4টে কাজের মহিলা ছিল, সবাইকে আমি তাড়িয়ে দিয়েছি। এভাবে যদি থাকতে চাও থাকবে, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। সেজে গুজে অপসরা হয়ে ঘুরে বেড়ালি চলবে না, বুঝে যাও। আর আমার আগে আরো 5টা বউ ছিল, সবাইকে আমি এক এক করে তাড়িয়ে দিয়েছি। তাই এখন তুমি যা করবে সাবধানে করবে। মানে 5টা বউ? মানে আপনার না আগে একটা বিয়ে হয়েছিল? আপনি মিথ্যে কথা বলে আমায় বিয়ে করেছেন? আপনি এতটা মিথ্যেবাদী! ছি 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 ছি। বিয়ে মানে বিয়েই, 5টা হোক আর 10টা হোক। তুমিও তো আগে একটা বিয়ে করেছিলে, এত ভাব ধরছো যে তুমি একটাও বিয়ে করনি। আর শোনো, তোমার বাবাকে গিয়ে বলবে আমার জেনে জেনে 1 কোটি টাকা নিয়ে আসে। আমার বড় ব্যবসার কাজে ব্যবহার করতে হবে। আর যে গয়নাগুলো দিলাম তোমায়, ওগুলো খুলে আমার কাছে জমা দাও, ওগুলো বিক্রি করব। এগুলো আমার আগের স্ত্রীর গয়না। পাগল হয়ে গেছো তুমি? এসব কি বলছো? আমার গয়নাগুলো দেবো মানে? এগুলো দিয়ে না তুমি আমায় বিয়ে করেছো, এগুলো আবার নিতে চাইছো এখন? বিয়ে হলো 2 দিনও হয়নি। আমি এগুলো দেবো না, বুঝেছো? দেবো না। দিবি না তো দিবি না? দাঁড়া, কাজকে এনে তোকে তালাক দেবার ব্যবস্থা করছি। তোকে আজই আমি তালাক দেব। তারপর ওই গয়নাগুলি নিয়ে মরার ঘাটে পড়ে মর গিয়ে। এসব এসব আমার সাথে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না মা। তোকে কতবার করে বলেছিলাম যে প্রথম জামাইকে ছাড়িস না, ছাড়িস না। সে তোকে অনেক ভালোবাসতো। এখন বোঝ, বোঝ, তুই সম্পদের পেছনে দৌড়ে নিজের জীবনটাকে তো শেষ করে দিয়েছিস। মা গো মা, টাকার পেছনে ঘুরে আমার জীবনটাকে নষ্ট করে দিলাম নিজের হাতে। আগে আমি কত ভালো ছিলাম। টাকা পয়সা ছিল না ঠিকই, কিন্তু আমার আত্মসম্মান ছিল। আমাকে সবাই ভালোবাসতো। তুই ভালোবাসার দাম দিলি না মা। এখন বোঝ, তোকে কতবার না করেছিলাম যে আমরা বুঝে শুনেই তোকে বিয়ে করিয়েছিলাম। এখন তুই নিজের কপাল নিজেই খেয়েছিস। এখনো শেষ হয়নি মা। আমি আবারও রাজুর কাছে ফিরে যাব। আমি আমি রাজুর কাছে এক্ষুনি যাব। তার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো। আমি ওর ভালো বউ হয়ে থাকবো এখন থেকে। মা, মা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি। মায়ের কথা তো আগে শুনলি না? মায়ের কথা না শুনলে এমনই হয়, বুঝেছিস?
রাজু, রাজু, কোথায় তুমি? তাড়াতাড়ি বেরিয়ে এসো। দেখো, তোমার প্রিয়া তোমার কাছে ফিরে এসেছে। আমি আর কোনোদিন তোমার ছেড়ে যাবো না রাজু। তাড়াতাড়ি বেরিয়ে এসো না। কোথায় গেলে তুমি? রাজু, রাজু, মা, মা। কে তুমি ভাই? এভাবে রাজু রাজু বলে চিল্লাচ্ছ যে? রাজু বলে এখানে তো কেউ থাকে না। আমি আমার স্বামী আর সন্তান নিয়ে এখানে থাকি। আপনি কে? আমার শাশুড়ি মা আর আমার স্বামী এখানে থাকতেন। আপনাকে তো চিনতে পারছি না। আপনি কি আমার স্বামীর কিছু হন? তাড়াতাড়ি বলুন না। ও আচ্ছা, চিনতে পেরেছি এখন। কিছুদিন আগে যে মারা গেল রাজু, ওর তুমি বউ? তুমি কেমন মেয়ে যে নিজের স্বামীর কথা চিন্তা না করে আরেকটা বিয়ে করে ফেলে? রাজু, রাজু মারা গেছে মানে? আপনি কি বলছেন এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে বলুন, রাজু কোথায়? আমি বিশ্বাস করি না। রাজু তোমার কথা চিন্তা করতে করতে, না খেতে খেতে অবশেষে মারাই গেল। তারপর রাজুর মা এই বাড়িটি বিক্রি করে দিয়ে এখান থেকে চলে গেছে। এ কি বলছেন আপনি? এ কি বলছেন? আমার রাজু মরে গেছে? হায় রে কপাল! আমি ভালোবাসাকে হাতের মুঠোতে পেয়েও পাইনি। আমাকে শাস্তি দাও বিধাতা, আমাকে শাস্তি দাও। এই জীবন আমি রাখতে চাই না। আমি চাই না এই জীবন রাখতে। আমাকে আমার স্বামী ভালোবেসে নিজের জীবনটা দিয়ে দিল। হায় রে, আমি অভাগী। আমার মতো অভাগী মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই।